রাইট? বাংলাদেশে তখন আইন অনুযায়ী জামাত একটি নিষিদ্ধ দল। সেই নিষিদ্ধ দলের নামটি তিনি প্রথম রাজনৈতিক দল হিসেবে উচ্চারণ করেছেন। তিনি বিএনপির কথা বলতে পারতেন, তিনি আরো বাংলাদেশে অনেক অন্তত 40টার উপরে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে, তিনি তাদের কথা বলতে পারতেন। তিনি প্রথমেই বললেন জামাতের কথা। ওই কথাটি তার খুবই ইঙ্গিতপূর্ণ কথা ছিল, যেটির ফলাফল আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি যে বাংলাদেশে আসলে একটি রক্তপাতহীন কু হয়েছে। রাইট? সেটি তিনি সেই দায়িত্ব তিনি এখন এড়াতে চাচ্ছেন, পিঠে রাখতে চাচ্ছেন না। দেখি কি এখন সুর বদলাচ্ছেন কিনা। প্রথমত হচ্ছে যে আপনি যে তথ্যটা দিয়েছেন সেখানে একটু ছোট জিনিস ধরিয়ে দিয়ে এসব সূক্ষ্ম বিষয় আপনার এই প্রোগ্রামে আমি মনে হয় 2বার এই আলোচনাটা করেছি, আপনি মনে থাকবে আপা। সেটা হচ্ছে যে সে যখন এই ঘটনার পরে সে যখন রাজনৈতিক বিভিন্ন দলকে ডাকছিল, আপনি জামাত ইসলামের কথা বললেন, সে কিন্তু বলেছে আমিরে জামাত। আমিরে জামাত, এক্স্যাক্টলি। হ্যাঁ, আমিরে জামাত বলেছে। এবং মাথায় রাখতে হবে, এত গ্রামাটিক্যালি কারেক্ট করে আমিরে জামাত, এগুলো নর্মালি আমরা পাকিস্তানে দেখতে পাই এবং জামাতের যারা করে তারা এইভাবে সম্বোধন করে। নর্মালি আমি আর আপনি কি বলি? জামাতের আমির শফিক বা শফিক হোয়াট এভার আমরা বলি, কিন্তু এত গ্রামাটিক্যালি কারেক্ট করে আমিরে জামাত এইভাবে সে 2বার বলা। এবং আপনি আরেকটা কথা বলেছেন যে তখন আইন অনুযায়ী নিষিদ্ধ ছিল, এখনো আইন অনুযায়ী নিষিদ্ধ, কারণ এই সরকারটা তো আসলে বৈধ সরকার না, ফলে তারা যেসব সিদ্ধান্ত নিয়েছে সবই অবৈধ। এখনো পর্যন্ত জামাত বাংলাদেশে একটি নিষিদ্ধ রাজনৈতিক দল এবং তাদের ছাত্র সংগঠন সহ সবকিছু। ফলে এইটা নিয়ে কোনো আমাদের মনে হয় দ্বিমত নেই, এবং আপনার সাথেও আমি একমত এবং সবাই বোধ করি একমত হবেন যে এই লোকটি বাংলাদেশের আইন শৃঙ্খলা, সার্বভৌমত্ব, প্রত্যেকটি জিনিস সে বিক্রি করে দিয়েছে। আমাদের কাছে এই ধরনের বেশ কিছু সংবাদও আছে, কানাডাতে তার অর্থকড়ি, এসব অনেক কিছু সম্পর্কে তথ্য আছে। ব্যক্তিগতভাবে মাথায় রাখবেন যে ওয়াকারকে আমি অসম্ভব রকমের একজন বাজে সৈনিক, একজন ভয়ঙ্কর রকমের স্বেচ্ছাচারী, একজন স্বার্থপর, লোভী, গ্রিডি, এই ধরনের বলে আমি অন্তত পক্ষে আমি ব্যক্তিগতভাবে বিবেচনা করি। অন্যের দায় আমি নিতে চাই না আসলে। অন্যরা আমি আসছি আপনার প্রশ্নে আসছি আমি আপনার প্রশ্নে আসছি প্রধান প্রোটোকল অনুযায়ী প্লিজ আমি আশা করব যে আমরা ওইটুকু সম্মান রেখে কথা বলি। উনি ডক্টর ইউনূস বলতে পারেন, উনি প্রোটোকল নাই মানতে পারেন, কিন্তু আমরা দায়িত্বশীল সাংবাদিক সেই জায়গা থেকে নিশ্চয়ই আমি আশা করি আপনিও সেই সম্মানের জায়গাটুকু, অন্তত পদের যে সম্মান। আমি আপনি সাংবাদিকতার জায়গা থেকে আপনি আপনার প্রোটোকল মেনটেন করবেন। আমি তো সাংবাদিক না, আমি তো আপনার রাজনৈতিক বিশ্লেষক। আপনি আমার কথা শোনার জন্য বসেছেন, ফলে আমি যদি তাকে একটা গুন্ডা, বদমাইশ এবং তাকে যদি আমি জঙ্গি সংগঠনের প্রধান হিসেবে বলি, সেনাবাহিনী এখন হিজবুত তাহরির হয়েছে, হিজবুত তাহরির প্রধান সে, আমি তো তাই বলবো। অবশ্যই আমি যে বক্তব্য দেই সেটা আপনার মতামতকে রিপ্রেজেন্ট করে না, এটা তো আইন অনুযায়ী আপনি সেটার জন্য দায়ীও নন, কারণ সম্পাদক দায়ী নন আমার বক্তব্যের জন্য। ফলে আমার ভাষণ এভাবেই, এবং সেখানে আমার মনে হয় না আমি যেভাবে বলি সেটাই আসলে আমার বক্তব্য। সুতরাং আমি কার প্রতি সম্মান বা কোনটা সম্মান, আমি তাকে সম্মান দেওয়ার যোগ্যতা হলে সম্মান দেব, সে আমার দৃষ্টিতে কোনো সম্মানের পর্যায়ে পড়ে না, সে একজন বেঈমান, বিশ্বাসঘাতক। প্রশ্ন যেটা ছিল সেটা হলো যে আপনি যেটা বলেছেন যে এতদিন পর তার হঠাৎ কি হলো। দেখুন, তাকে টপল করবার জন্য সেনাবাহিনীর বিশেষ করে কোয়ার্টার মাস্টার জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান একটা দীর্ঘ সময় চেষ্টা করেছে। আমি আপনাকে বলি, ডিসেম্বরের 31